As an Indian, I'm here. I believe in the leadership of the Honorable Prime Minister. Right person, right place, right time to lead the nation. दिल्ली में प्रधानमंत्री साहब है और राष्ट्र में नीतीश जी है. जो आंध्र राष्ट्र में डबल इंजन सरकार जैसे हम काम करके आगे जा रहे हैं. एज एन इंडियन मेरा रिस्पॉन्सिबिलिटी है कि वही मैजिक फिर एक बार बिहार में भी होने का है. हमने 94% सीट्स जीते आंध्र राष्ट्र में. वही मैजिक फिर बिहार में जीतने का है. जो विकसित भारत का विजन है उसमें बिहार का भी रोल बहुत है और हम सब मिलके बिहार में फिर एनडीए जीत के लिए काम करने के लिए आए हैं. বিহারের ভোটের মাঠে সেই উত্তেজনা যা এক ঝটকাতেই দেশের রাজনীতির খেলা উল্টে দিতে পারে. নিরাপত্তা বাহিনী, কোটি কোটি টাকার রাজনৈতিক বিশ্লেষণ সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র. কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনো অজানা. এই ভোটের ফল কি শুধু বিজয় নির্ধারণ করবে নাকি পুরো দেশের রাজনৈতিক মানচিত্রই বদলে দেবে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক. ক্ষমতা কেউই ছাড়তে চায় না. ভোট হয়ে গেলে মানুষ নিজের ভোট নিয়ে ভাবার অবকাশ পায় না. নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল সবাই চুপচাপ মেনে নেয়. কিন্তু যখন মানুষের ভাবনার ব্যবধানটা 3 থেকে 4% বদলে 8 থেকে 10% গিয়ে দাঁড়ায়, তখনই ক্ষমতা চমকে ওঠে. কারণ ক্ষমতা তো এতদিন ভেবেছিল আমাদের সিস্টেম 3 থেকে 4% সহজেই ম্যানেজ করে নেবে. কিন্তু 8% মানে একদম স্পষ্ট, প্রতি 5 জনের একজন বলছে আমি তো ওই প্রার্থীকে ভোট দিইনি, অথচ ফলাফলে দেখা যাচ্ছে আমি দিয়েছি. তখন কি হবে? ঠিক এই অবস্থায় কি প্রথম দফার ভোটের পর বিহারে তৈরি হলো? এনডিএ শিবিরেও কি তার আভাস দেখা দিতে শুরু করলো? আর যখন সেই প্রতিধ্বনি দিল্লি পর্যন্ত পৌঁছালো তখন হুড়মুড় করে নেতারা পাটনা ছুটলেন. যাদের উপর দিল্লির সরকার টিকে আছে তারাও বুঝলেন যদি জনতা এভাবে মুখ ফেরায় তবে তারা কাল তাদের বিরুদ্ধেও দাঁড়াতে পারে. 8 থেকে 10% ভোট এদিক ওদিক হয়ে যাবে এমনটা কোনো ক্ষমতাসীন শাসক দিবা স্বপ্নেও দেখে না. কিন্তু তবু এখন সেটাই ঘটছে. আর লক্ষ্য করুন কেমন করে পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে. ভোটের আগের দিন তেজস্বী যাদব অভিযোগ করলেন কত ভোট পড়েছে নির্বাচন কমিশন আসল তথ্যই দিচ্ছে না. প্রথম দিন জানানো হলো 64.66% ভোট পড়েছে. পরে জানা গেল 65.08%. কিন্তু কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই. তারপরও জানা যায়নি কত নারী ভোট দিয়েছেন, কত পুরুষ, কত তরুণ, কত প্রবীণ, কত জেনজি, তরুণ প্রজন্মের কত মানুষ. কিছুই না, যেন ইচ্ছাকৃতভাবে সবকিছু আড়ালে রাখা হচ্ছে. এর ঠিক পাশাপাশি বিজেপি মাঠে নেমে বলল তেজস্বী যাদবের বিরুদ্ধে 420 ধারায় মামলা চলছে, সিবিআই তদন্ত করছে আর বিষয়টি দিল্লির আদালতে বিচারাধীন. একই সঙ্গে তারা দাবি করেছে আমরা এক ঐতিহাসিক জয়ের পথে এগোচ্ছি. আবার তেজস্বীও বলছেন বিহারে পরিবর্তন আসছেই. বিজেপি পাল্টা বলল ঐতিহাসিক জয়ের পথে এনডিএ. এই দুই দাবির মাঝখানে দাঁড়িয়ে এখন প্রশ্ন, ব্যবস্থা কি সত্যি ভেঙে পড়ছে? যদি প্রথম দফার মতন দ্বিতীয় দফাতেও ভোটারদের মেজাজ এমনই থাকে তাহলে এনডিএর ভিত কিন্তু নড়ে যাবে. এই আশঙ্কায় শাসক শিবিরে অস্থিরতা ছড়িয়ে যে পড়েছে বিহারে চন্দ্রবাবুর ছেলের আগমন তারই ইঙ্গিত. এনডিএ সরকারের অস্তিত্ব এখন দুটো ভর কেন্দ্রের ওপর টিকে রয়েছে. প্রথমটা নীতিশ কুমার, দ্বিতীয় স্তম্ভ অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু. কল্পনা করুন তার ছেলে পাটনায় এসে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু সেই বৈঠকে জেডিইউ নেতারা কেউ নেই. আবার নীতিশের সঙ্গে তিনি যখন দেখা করতে গেলেন সেখানে বিজেপির কেউ নেই. এরপর সাংবাদিক সম্মেলনে চন্দ্রপুত্রের বক্তব্য ইঙ্গিত দিল বিহারের ভোট দিল্লির রাজনীতিকে নাড়িয়ে দিতে চলেছে, যা আগের কোনো বিহার নির্বাচনে ঘটেনি. তা প্রথম দফার ভোটেই দেখা গেছে. এটাই এবার পরিস্থিতির মূল নাটক. এর আগে দক্ষিণ ভারতের কোনো নেতা বিহারে এসে ভোটারদের বলেননি দিল্লিতে নরেন্দ্র মোদী, বিহারে নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকার আছে, তাই আপনারাও এনডিএ কে ভোট দিন. কিন্তু এবার সেই ভূমিকায় নামলেন চন্দ্রবাবু নাইডুর পুত্র নারা লোকেশ, অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী. তিনি পাটনায় এসে নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করেন, কিন্তু সেখানে বিজেপির কোনো নেতা উপস্থিত ছিলেন না. পরে দেখা গেল একে একে বিজেপির অন্ধ্রপ্রদেশের নেতা জিভিএল নরসিমহা রাও, তারপর দলের আইটি ইনচার্জ সঞ্জয় ময়ূক, এমনকি মনোজ তিওয়ারিও মঞ্চে এসে দাঁড়ালেন. শুনুন
পাটনায় সাংবাদিকদের সামনে নারা লোকেশ কি বললেন। And honestly, I'm not here as the Minister of Andhra Pradesh. I'm here as an Indian because I believe in the leadership of the Honorable Prime Minister and the Honorable Chief Minister here, Nitish Ji. You know, with a lot of passion, I've come here to request the people of Bihar to definitely give version 5.0 of fifth term here. You know, people of Andhra Pradesh have blessed NDA and have given a 94% mandate, which is a one-sided mandate, and it's a clear mandate towards development. And in Andhra Pradesh, and this is a similar mandate that we want here in Bihar. You know, NDA in Andhra Pradesh is talking about one house, one entrepreneur. So that's been our trademark. While here the opposition is talking about one house, one government job, which honestly will never happen. So we are here discussing with the entrepreneurs here. There's a lot of passion, energy to really take Bihar forward. I was pleasantly surprised with that kind of energy. We exchanged a lot of ideas on how we can work together and take things forward. So I'm sure that in the next phase, as in first phase, India will do exceptionally well, and we will see NDA flag flying high here in Bihar again. এর মানে কি? এটা কি নীতিশকে সতর্ক করার বার্তা, নাকি দিল্লির দিকে বড় কোনো খেলার ইঙ্গিত? অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর জয় অনেকটাই মুসলিম ভোটের উপর নির্ভরশীল ছিল, আর সংখ্যালঘুদের সংরক্ষণ নিয়েও তাকে ভোটের আগে বিজেপির অস্বস্তি সত্ত্বেও কথা বলতে হয়েছিল। প্রেস কনফারেন্সে যখন সাংবাদিকরা নারা লোকেশকে ঘিরে প্রশ্ন করলেন, আপনি তো আমাদের প্রশ্নের উত্তরই দিলেন না, শুধু নিজের কথা বলে চলে যাচ্ছেন, তখন তিনি প্রথমবারের মতন পাটনায় এসে স্পষ্ট জানালেন, আমি এনডিএ কে ভোট দেওয়ার আহ্বান জানাতে এসেছি। তার বক্তব্য ছিল, দিল্লিতে প্রধানমন্ত্রী, বিহারে নীতিশজি, যেমন অন্ধ্রতে আমাদের ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, তেমনি সেই ম্যাজিক এবার বিহারেও ঘটাতে হবে। একজন ভারতীয় হিসেবে সেটাই আমার দায়িত্ব। আমরা অন্ধ্রপ্রদেশে 94% আসন জিতেছি, এবার সেই ম্যাজিক বিহারেও ঘটাতে হবে, বললেন নারা লোকেশ। তিনি দাবি করলেন, বিকশিত ভারতের যে স্বপ্ন, তাতে বিহারের ভূমিকা গুরুত্বপূর্ণ, আর তাই আমরা সবাই এনডিএর জয়ের জন্য কাজ করতে এসেছি। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রথম দফার ভোট এনডিএর পক্ষে এত দারুণ হয়ে থাকে, তাহলে হঠাৎ নারা লোকেশের পাটনা সফরের দরকার কি ছিল? আসলে দ্বিতীয় দফার ভোটের আগে এনডিএর ভেতরে অনিশ্চয়তা এবং উদ্বেগ স্পষ্ট, কারণ যদি হাওয়া বিপরীতমুখী হয়, তাহলে ভারসাম্য পুরো নড়ে যেতে পারে। তখন মোদী সরকারের টিকে থাকা নির্ভর করবে কেবল দুজনের উপর, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন, নীতিশ এবং নাইডু কেন এখনো মোদীর পাশে? কি লাভ পাচ্ছেন তারা? যদি বিহারের ফল উল্টে যায়, নীতিশ কি আবার সঙ্গ বদলাবেন? আর যদি তিনিই সরে যান, চাপ পড়বে নাইডুর উপর। লোকেশ পাটনায় এসে স্বীকার করেছেন, মোদী সরকার অন্ধ্রপ্রদেশকে বাজেট ছাড়, কর ছাড়, নানান সুবিধা দিয়েছে, তবু তার বক্তব্যে একটা তীব্র বৈপরীত্য ছিল। একদিকে বললেন প্রথম দফায় এনডিএর পক্ষে দারুণ ভোট পড়েছে, অন্যদিকে ঘোষণা করলেন প্রতিটি ঘরে সরকারি চাকরি সম্ভব নয়। আমাদের স্লোগান প্রতি ঘরে একজন উদ্যোক্তা, অর্থাৎ সরকারের মুদ্রা যোজনার প্রশংসা করলেন, যেখানে বলা হয় কোটি কোটি টাকা দেওয়া হয়েছে ব্যবসা শুরু করার জন্য, কিন্তু বাস্তবে সেই টাকায় কত উদ্যোক্তা তৈরি হয়েছে তার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। এই কথাও তার বক্তব্যের ফাঁকেই বেরিয়ে এলো। মোদী সরকার দাবি করছে মুদ্রা যোজনায় 28 থেকে 30 লক্ষ কোটি টাকা বিতরণ হয়েছে, কিন্তু যদি সত্যি সেই টাকার প্রাপকরা সবাই উদ্যোক্তা হয়ে উঠতেন, তাহলে আজ ভারতে প্রতি 3 জনের 1 জন ব্যবসায়ী হতেন, বয়স যাই হোক না কেন। কারণ এই তথ্য সত্যি হলে সংখ্যাটা 40 থেকে 50 কোটি মানুষ পর্যন্ত পৌঁছে গেছে। বাস্তবে কি এমন কোনো চিত্র আছে দেশে? আবার ফিরুন নারা লোকেশের দিকে। হিন্দি ছেড়ে তিনি ইংরেজিতে বললেন, এটা আমার প্রথম বিহার সফর। আমি এখানে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী হিসেবে নই, একজন ভারতীয় হিসেবে এসেছি, কারণ আমি প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশজির নেতৃত্বে বিশ্বাস করি। আমি বিহারের মানুষকে অনুরোধ করছি, এনডিএ কে পঞ্চমবারের মতন জয়ী করুন। অন্ধ্রে আমাদের স্লোগান ওয়ান হাউস ওয়ান এন্টারপ্রেনার, আর এখানে বিরোধীরা বলছে ওয়ান হাউস ওয়ান গভর্নমেন্ট জব, যা কখনোই সম্ভব নয়। আমি নিশ্চিত পরের দফাতেও এনডিএ আগের মতোই দারুণ ফল করবে, কিন্তু এখানেই আসল প্রশ্ন, বিহারের নির্বাচন হঠাৎ সেই ব্যবস্থাকেই কেন চ্যালেঞ্জ জানাচ্ছে, যার ভরসায় বিজেপি একের পর এক রাজ্যে ক্ষমতায় ফিরেছে? এবার সেই সিস্টেমে কি বিপর্যস্ত দেখাচ্ছে? আর ঠিক এই সময়ই নির্বাচন কমিশন এসআইআর করছে, যা আগে কখনো বিহার ভোটের সময় হয়নি।
এর সঙ্গে যোগ হয়েছে কর্পোরেট টাকার স্রোত বন্ধ হয়ে যাওয়া, কারণ ইলেকটোরাল বন্ড নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। ফলে প্রথমবারের মতন ভোট, টাকা এবং ক্ষমতার পুরনো সমীকরণটাই কেঁপে উঠেছে এবং বিহার সেই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কর্পোরেট দুনিয়া যেভাবে রাজনীতিতে বিপুল অর্থ ঢেলেছে, তারা এখন শুধু একটাই জিনিস চায়, তাদের টাকা যেন না ডোবে। কিন্তু সেই নিশ্চয়তা দেবে কে? কারণ আজ দেশের রাজনীতি এমন তীব্র বিভাজনের মুখে, যেখানে রাজনৈতিক ইস্যুও কর্পোরেট হয়ে গেছে। গত 10 বছরে কর্পোরেট টাকার স্রোত কেবল একমুখী ক্ষমতার দিকে। তাই যদি কোনো রাজ্যে বিরোধী দল ক্ষমতায় আসে, কর্পোরেট তখন কাকে ভরসা করবে? এটাই বড় প্রশ্ন। এই কারণেই হয়তো একটা সুপরিকল্পিত খেলা সাজানো হয়েছে, যেখানে বার্তা দেওয়া হচ্ছে আমরাই জিতব, প্রচন্ড বহুমত নিয়ে জিতব। এনডিএ নেতাদের একজোট করে পাঠানো হচ্ছে বিহারে, যেন তারা সঙ্গীদের বোঝাতে পারেন, ভয় পেও না, ফল যাই হোক সব সামলে নেওয়া যাবে। এমন দৃশ্য প্রতিটি রাজ্যেই দেখা যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, 6 নভেম্বর ভোট হওয়ার 4 দিন পরও কত ভোট পড়ল? নির্বাচন কমিশন পূর্ণ পরিসংখ্যান প্রকাশ করেনি কেন? কেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে অবসরপ্রাপ্ত অফিসারদের মাধ্যমে ফোন যাচ্ছে জেলা প্রশাসকদের কাছে? কেন নির্দেশ দেওয়া হচ্ছে গোপনে? এই আতঙ্কই প্রমাণ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিহার ভোটে এবার নজিরবিহীন নিরাপত্তা। সিআরপিএফ এর 500 এবং সিএপিএফ এর আরো 500 কোম্পানি মোতায়েন। সহস্রাধিক বাহিনী এসেছে অন্য রাজ্য থেকে। কিন্তু মূল প্রশ্ন আজকের ভোট ঘিরে, যেখানে পশ্চিম এবং পূর্ব চম্পারণ, শিউহর, সীতামঢ়ী, সুপৌল, আরারিয়া, পূর্ণিয়া, কাটিহার, ভাগলপুর এবং বাঁকা, মোট 80টি আসন। এখানেই এনডিএর আসল শক্তির কেন্দ্র। গতবার এই 80টির মধ্যে 45টিতে জয় পেয়েছিল এনডিএ। কিন্তু যদি এবার মাত্র 5% ভোটও উল্টে যায়, তাহলে সেই সংখ্যা অর্ধেকে নেমে আসবে, 45 থেকে 20-র ঘরে। তাই উদ্বেগ স্পষ্ট, কারণ ভারতের নির্বাচনী ইতিহাসে এমনটা কখনো হয়নি যে কোনো রাজ্যে 8% ভোটের বৃদ্ধি হয়েছে আর তবু ক্ষমতা অক্ষুণ্ণ থেকেছে। এমন নজির নেই। আজকেও সকাল থেকে বিহারে ভোটের লাইনে ভিড় ছিল চোখে পড়ার মতন। এই ভিড় ছিল মূলত মহিলা এবং পরিযায়ী শ্রমিকদের। কিং অফ জার্নালিজম বলে খ্যাত যারা, তারা বলছেন যদি মহিলাদের কারণে ভোটের হার বাড়ে, তাহলে তা এনডিএর জন্য শুভ সংকেত। আর যদি পরিযায়ী শ্রমিকের কারণে রেকর্ড ভোটের সাক্ষী থাকে বিহার, তাহলে এনডিএর পক্ষে ক্ষমতা ধরে রাখা কঠিন। বিহারের ইতিহাস বলছে 5% ভোট বাড়লেই সরকার বদলে যায় বিহারে। সেখানে প্রথম দফাতেই 8.5% ভোট বেড়েছে। 2005 সালে লালু প্রসাদের সর্বশেষ শাসনকালে ভোট পড়েছিল সবচেয়ে কম, মাত্র 45%। সাধারণত বিহারের গড় ভোটদান 50 থেকে 55%-এর মধ্যে থাকে। 60% কদাচিৎ হয়। কিন্তু এবারের মতন 65% ভোট পড়া এক নতুন অস্বস্তিকর বার্তা ক্ষমতাসীনদের জন্য। দেশের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা কেমন দাঁড়িয়ে আছে তা এখন প্রতিটি পরিবারের ডাইনিং টেবিলে আলোচনার বিষয়। ছেলেরা ডিগ্রি নিয়ে ঘরে ফিরছে, কাজ নেই। দিনমজুররা বেকার। মনরেগার কাজ বছরে গড়ে নেমে এসেছে 42 দিনে। বাস্তব সবাই জানে, তবু প্রচার যন্ত্রে তৈরি হচ্ছে ভিন্ন এক ন্যারেটিভ। এই প্রেক্ষাপটে নারা লোকেশের এই বিহার সফর প্রতীকী নয়, রাজনৈতিক বার্তা। একদা বিহারের মানুষ কাজ খুঁজতে যেত অন্ধ্রপ্রদেশে, এখন অন্ধ্রের শাসক পরিবার বিহারে আসছে। এটা বলতে যে এনডিএকেই ভোট দিন। রাজনীতির যোদ্ধারা জানেন তারা প্রচারে নয়, পরিস্থিতি বুঝতে এসেছে, আর হয়তো বার্তাও পেয়েছে। এখন নীতিশকে সামলে রাখুন। নির্বাচনের পর ফলাফল যাই হোক, দিক আমরা ঠিক করে নেব। লালু প্রসাদের মন্তব্য তাই খুব তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট বলেছেন তার সঙ্গে নীতিশের কোনো ফোনালাপ হয়নি। অথচ এ কথা বলার প্রয়োজনই বা কেন পড়ল? নীতিশ দ্বিতীয় পর্যায়ের ভোটের আগে 84টি জনসভা করেছেন। এই সংখ্যাটা কি একজন নেতার অসুস্থতার প্রমাণ দেয়? অথচ নীতিশকে অসুস্থ, ক্লান্ত বলে দেখানোর চেষ্টা করেছে বিজেপি এবং তাদের তাবেদার মিডিয়া, যেন তিনি মানসিকভাবে অসুস্থ। কিন্তু প্রথম দফার ভোটই দেখিয়েছে নীতিশের পক্ষে হাওয়া বইছে। বিজেপি, যারা নিজেকে এনডিএর বড় ভাই বলে ভাবতে শুরু করেছিল, এখন বুঝছে সমীকরণ বদলে যাচ্ছে। নীতিশ কুমার একাই করেছেন 84টি জনসভা। তুলনায় অমিত শাহ এবং মোদীর সভা মিলিয়েও সংখ্যাটা মোট 58। এর মধ্যে 38টি করেছেন অমিত শাহ আর 18 থেকে 20টি প্রধানমন্ত্রী নিজে।
অর্থাৎ নীতিশ বয়স এবং চাপ সত্ত্বেও ময়দানে সবচেয়ে সক্রিয়। তেজস্বী যাদব করেছেন 171টি সভা। এমন পরিস্থিতিতে বিজেপি আসলে কোন বয়ান নিয়ে ভোটের মুখে দাঁড়াচ্ছে? মাত্র দুটো বয়ান। এক, তেজস্বী 420। দুই, আমরা ঐতিহাসিকভাবে জিতছি। তেজস্বীর বিরুদ্ধে পুরনো হোটেল, রেলওয়ে জমি কেলেঙ্কারির মামলা তুলে এনে বিজেপি বলছে আমরা এনডিএ জোটে ঐতিহাসিক জয়ের পথে দাঁড়িয়ে আছি। কিন্তু এই আত্মবিশ্বাস জনগণের জন্য নয়, বরং জোট সঙ্গীদের জন্য, যাতে কেউ বিচলিত না হয়। পাটনার বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় দফার ভোট যদি প্রথম দফার মতন হয়, তবে এই নির্বাচন শুধু বিহারের নয়, ভারতের রাজনীতির এক টার্নিং পয়েন্ট হবে। প্রধানমন্ত্রী নিজে যাকে নিয়োগ করেন সেই মুখ্য নির্বাচনী কমিশনার পর্যন্ত প্রশ্নের মুখে। ভোটার তালিকা নিরাপত্তা, ভোট চুরি, কমিশনের ভূমিকা সবকিছু নিয়ে সন্দেহ। এই নিরাপত্তার তিনটি বড় প্রশ্ন উস্কে দিয়েছে। ভোটার কি এবার ম্যানেজ ন্যারেটিভ ভেঙে দেবে? কমিশনের বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়িয়েছে? আর বিজেপির ভেতরে সত্যিই কি প্রথমবার ভয় ঢুকেছে? প্রথম প্রশ্ন। আজও যদি 65% ভোট পড়ে, তবে বিহারের রাজনীতি ইতিহাসের সত্যিই নতুন মোড় নেবে। দ্বিতীয় প্রশ্ন। এনডিএর জন্য প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের যে একক কৌশল সাজানো হয়েছিল তা কি হঠাৎ ভেঙে পড়বে? তৃতীয় প্রশ্ন। রাজনৈতিক পরিবর্তনের এই সময় বিজেপি কি একাকী দাঁড়াবে, যেখানে শুধু নরেন্দ্র মোদী থাকবেন? নরেন্দ্র মোদীকে ঘিরে বিজেপির ভেতরে ওঠা প্রশ্ন, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেই অনুযায়ী স্বেচ্ছাসেবীদের মাঠে নামা, সব মিলিয়ে নতুন এক ন্যারেটিভ তৈরি হবে। মনে করে দেখুন, এমনটা 2004-এর শাইনিং ইন্ডিয়া এবং অটল বিহারী বাজপেয়ী যুগেও দেখা গেছিল। এবার একই প্রেক্ষাপটে নতুন রূপে এই ন্যারেটিভ আবারও সামনে এসেছে। এটাই ভয় তৈরি করছে, তাই উদ্দীপনা এবং উচ্ছ্বাসের সঙ্গে জল্পনা চলছে। এই ঐতিহাসিক জয়ের মালিক কে হবে? এমন একটা সম্ভাবনাও আছে, সেটা হলো এনডিএ জিতলে যদি জেডিইউ বিজেপির থেকে আসন সংখ্যায় পিছিয়েও থাকে, তবুও নীতিশ কুমারকেই করা হবে মুখ্যমন্ত্রী। হয়তো মাস 6 তিনি গদিতে থাকবেন, তারপরেই হয়তো শুরু হবে অপারেশন লোটাস, জেডিইউ ভাঙানোর ভানুমতির খেল। ঠিক যেমন 2022 সালের 21শে জুন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের মহাবিকাশ আঘাড়ি সরকারকে গাড্ডায় ফেলে। আলিবাবার রত্ন গুহায় যত ছিল তার চেয়েও বিপুল অর্থের আয়োজনে একনাথ শিন্ডের নেতৃত্বে 40 জনেরও বেশি বিধায়ককে বিজেপি গুজরাটের সুরাটে উড়িয়ে নিয়ে গেছিল। তারপর সেখান থেকে হিমন্ত বিশ্ব শর্মার ব্যবস্থাপনায় তাদের সবাইকে গৌহাটির 5 তারা হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এর ঠিক 8 দিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ইস্তফা দিলেন। ঠিক তার পরদিন 30শে জুন বিজেপিকে সঙ্গে নিয়ে একনাথ শিন্ডে হলেন নতুন মুখ্যমন্ত্রী। দিনের শেষে এমনটাও দেখা যেতে পারে, নীতিশের দলের 12 জন সাংসদ একসঙ্গে জেডিইউ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, আর কেন্দ্রে 240 থেকে বিজেপির সাংসদের সংখ্যা রাতারাতি বেড়ে হয়ে গেল 252। আজই বলে রাখছি, এমনটা ঘটতে দেখলে একটুও আশ্চর্য হবেন না। সবশেষে জরুরি প্রশ্ন, ক্ষমতার এই অসুস্থ খেলা কবে বন্ধ হবে, নাকি আদৌ কোনোদিন বন্ধ হবে না? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।